Good morning to everyone. I hope all of you are very well. আজকে আমি আবার উপস্থিত হয়েছি একটি বিশেষ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, যা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ। কেন এই জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ ইজ ভেরি ভাইটাল টু এভরিওয়ান? কারণ জীবের ধর্ম হচ্ছে জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশ বিস্তার করে তাদের অস্তিত্ব রক্ষা করা। ফলে যদি ব্যক্তিরা তারা জননগত স্বাস্থ্য দিক থেকে বঞ্চিত হয়, ফলে তাদের নিউ জেনারেশন এর মধ্য দিয়ে তাদের অস্তিত্ব রক্ষাটা অসম্ভব হয়ে পড়বে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন জননগত স্বাস্থ্যটা কি আমরা যদি ভাবার চেষ্টা করি, তাহলে এই শব্দটা থেকে মনে হচ্ছে যে সমস্ত জননাঙ্গের বিকাশ এবং তাদের সুস্থতা। এটা কিন্তু নয়। অ্যাকর্ডিং টু হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই জননগত স্বাস্থ্য বলতে বুঝিয়েছেন শুধু জননাঙ্গের বিকাশ নয়, তার সাথে আমাদের শারীরিক, মানসিক, সামাজিক এই সর্বগুণের বিকাশই হচ্ছে জননগত স্বাস্থ্যের মধ্যে পড়ছে। কেন না, প্রত্যেকটা বিষয় কিন্তু পরস্পরের সঙ্গে ইজ ভেরি মাচ কোরিলেটেড টু ইচ আদার। কেন না, আমরা যদি জননগত স্বাস্থ্যের দিক থেকে বঞ্চিত হই, তাহলে আমরা মানসিক ব্যাধিগ্রস্ত হব। আর যেহেতু শরীর এবং মন পরস্পরের সম্পর্কিত, ফলে আমরা মানসিক ব্যাধিগ্রস্ত হলে আমরা শারীরিকভাবে ভেঙে পড়ব। এর ফলে আমাদের সমাজে এই প্রভাবটা দৃশ্যমান হবে। ফলে সেই ব্যক্তির সমস্ত দিক থেকে যন্ত্রণার কাতর হবে। তো ফলে দিস ইজ ভেরি প্যাথেটিক যদি জননগত স্বাস্থ্যের দিক থেকে কেউ বঞ্চিত হয়। কারণ তার মধ্য দিয়েই তো, জননের মধ্য দিয়েই তো আমরা বংশ বিস্তার করি এবং আমাদের অস্তিত্ব টিকে থাকে। ফলে দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। সো I think I remember that this topic is very important to everyone. তো এখন জননগত স্বাস্থ্য পড়তে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে জনন অঙ্গ কি। জনন অঙ্গ বলতে বোঝায় জননের সাহায্যকারী অংশগুলোকে একত্রে আমরা বলি জনন অঙ্গ। তো জনন বলতে বোঝায় যে প্রক্রিয়া আমাদের বংশ বিস্তার করা হয়, তা সেই বংশ বিস্তার করার উদ্দেশ্যে যে অংশগুলো বা যে অঙ্গগুলো যুক্ত থাকে তাকে আমরা বলছি জনন অঙ্গ। তো পুরুষের ক্ষেত্রে প্রধান জনন অঙ্গ হচ্ছে শুক্রাশয়, যেটা বোর্ডে দেখা যাচ্ছে, আপনারা একটু দেখুন। শুক্রাশয় যেটা পুরুষদের প্রধান জনন অঙ্গ, আর স্ত্রীদের প্রধান জনন অঙ্গ হচ্ছে ডিম্বাশয়। কেন এই ডিম্বাশয় বা শুক্রাশয় প্রধান জনন অঙ্গ? কারণ জননের সময় বা সঙ্গমের সময় এই বেসিক্যালি শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে উৎপন্ন জননকোষী মিলন ঘটে। তো শুক্রাশয় থেকে জননকোষ হিসাবে কি উৎপন্ন হয়? শুক্রাণু বা স্পার্ম। ডিম্বাশয় থেকে কি উৎপন্ন হয়? ডিম্বাণু বা ওভাম। এরাই হচ্ছে প্রকৃত জননকোষ এবং এদের মিলনের ফলে কিন্তু ভ্রূণ তথা অপত্যের সৃষ্টি হয় বা নতুন প্রজন্ম পৃথিবীতে আসে। সো শুক্রাশয়, ডিম্বাশয় এই জনন অঙ্গ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এর সাথে আরও যে সমস্ত আনুষঙ্গিক অঙ্গগুলো রয়েছে, শুক্রাশয়ের সঙ্গে শুক্রনালী থাকে, এদের সঙ্গে আবার প্রস্টেট গ্রন্থি এগুলো জড়িত থাকে, মূত্রজননালী,
শিশ্ন, এগুলো সবই হচ্ছে শুক্রাশয়ের জনন অঙ্গের মধ্যে ধরা হয়। আবার স্ত্রীর জনন অঙ্গ প্রধান ডিম্বাশয়, তার সঙ্গে যুক্ত থাকে ফ্যালোপিয়ান নালী বা জননালীও বলে থাকতে পারি। আর কি জরাশয়, যেখানে বেসিক্যালি শিশুরা বৃদ্ধিপ্রাপ্ত হয়, মাতৃজঠরও বলতে পারি, জরাশয়, জরায়ু বা ইউটেরাস বলা হয়। তো ফলে যেহেতু এই সমস্ত অঙ্গগুলো আমাদের জননের উপযোগী কোষ উৎপন্নের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মকে পৃথিবীতে নিয়ে আসে, ফলে এদের দিকে অ্যালার্ট দেওয়াটা ইজ ভেরি ভাইটাল। কেন না, যদি আমরা জননগত স্বাস্থ্য দিক থেকে বঞ্চিত হই, তাহলে আমি বললাম প্রজাতির অস্তিত্ব রক্ষার সমস্যা হবে। এবার কি কি এমন কারণ রয়েছে যার কারণে আমরা জননগত দিক থেকে বঞ্চিত হই? বিভিন্ন ধরনের ইনফেক্টেবল ডিজিজ, যেগুলো ইজ ভেরি ডেঞ্জারাস, যেগুলো লাইফ থ্রেটিং, যেগুলো খুব সহজে এক্সপ্রেস করা যায় না প্রত্যেকের কাছে, সেই ধরনের বেশ কিছু রোগ রয়েছে যেগুলো আমি ডিসকাস করব, যা কিন্তু আমাদের অযত্নের ফলেই কিন্তু এটা তৈরি হয়। অনিয়মিত সঙ্গম বা অসঙ্গতিপূর্ণভাবে সঙ্গম, সঠিক বা আনহেলদি ফুড টেক আপ, অপরিষ্কার বা পরিচ্ছন্নতার অভাব, এই সমস্ত বা মানসিক ব্যাধি, এই বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই জননগত স্বাস্থ্য দিক থেকে আমরা বঞ্চিত হই। আর এই সমস্ত প্রভাবে কি হয়, আমাদের জনন অঙ্গে বিভিন্ন ধরনের ইনফেক্টেবল ডিজিজ দেখা যায়, যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস, আঁচিল, হারপিস, ক্লামাইডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, এছাড়া রয়েছে হেপাটাইটিস বি ভাইরাস ঘটিত হেপাটাইটিস বি ডিজিজ। এগুলো সবই কিন্তু আমরা জননগত স্বাস্থ্য সম্পর্কে এই রোগগুলো আমরা পড়ব, কারণ বেসিক্যালি জনন অঙ্গে এই সমস্ত রোগ দেখা যায়। আর এদের জন্য বেসিক্যালি আমরা অণুজীবকে দায়ী করে থাকি, বিভিন্ন ধরনের অণুজীব রয়েছে। তাহলে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, অনিয়মিত সঙ্গম বা অসঙ্গতিপূর্ণভাবে সঙ্গম ইত্যাদি যদি ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে এই সমস্ত জনন অঙ্গে বিভিন্ন ধরনের অণুজীব, যাকে আমরা খালি চোখে দেখতে পাই না, অথচ তারা আমাদের লাইফ থ্রেটিং ডিজিজগুলো করে থাকে। তো প্রথম যে ডিজিজটার কথা আমি বলবো সেটা হচ্ছে সিফিলিস, তারপরে গনোরিয়া। এই সিফিলিস এবং গনোরিয়া এই দুটোই কিন্তু বেসিক্যালি জনন অঙ্গে দেখা যায়। এদের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে একটা আণুবীক্ষণিক জীব। তো সিফিলিসের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী তা হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম, আর গনোরিয়ার জন্য যে ব্যাকটেরিয়া দায়ী তা হচ্ছে নেইসেরিয়া গনোরি। এই ট্রিপোনিমা প্যালিডাম যা সিফিলিস ডিজিজ করে, আর নেইসেরিয়া গনোরি যা গনোরিয়া ডিজিজ করে, এই ডিজিজগুলো প্রধানত দেখা যায় যে ফিমেল যৌনাঙ্গে, যার কারণে দেখা যায় তার জরায়ু, মূত্র জননালী এর মধ্যে প্রচণ্ড প্রদাহ, ইচিং বা চুলকানি এবং র্যাশ নির্গত হতে থাকে, যা অসঙ্গতি
পূর্ণভাবে যদি তারা যৌন মিলনে লিপ্ত হয়, তা থেকে পুরুষের দেহেও আক্রান্ত হয়, ফলে উভয়ে এই সিফিলিস গনোরিয়া রোগের শিকার হয়ে পড়ে। আবার একটা ভীষণ মারাত্মক ডিজিজ হচ্ছে এইডস। দিস ইজ অ্যাকচুয়ালি রেফার্ড অ্যাজ দ্য প্যান্ডেমিক ডিজিজ, বিকজ এটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড জুড়ে এর ডিস্ট্রিবিউশন দেখা যায়। এখন যেরকম কোভিড-19 হয়েছে, বাট দিস ইজ নট দ্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু এইডস হচ্ছে যেহেতু সঙ্গমে বা যৌন জনন এর মধ্য দিয়ে এটা বিস্তার হয়, তো ফলে আমরা এই জননগত স্বাস্থ্যের মধ্যে এইডস ডিজিজটাকে রেখেছি। এই এইডস হচ্ছে একটা মারাত্মক ডিজিজ, যেটা HIV ভাইরাস নামক দ্বারা হয়ে থাকে, জীবাণু দ্বারা সংগঠিত হয়। এইডস মানে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, মানে আমাদের শরীরের মধ্যে একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা রয়েছে, সেটা দু ধরনের, জন্মগত আর অর্জিত। এবার এইডস রোগ যেহেতু HIV ভাইরাস দ্বারা সংগঠিত হয়, দেখা গেছে এই HIV ভাইরাস আমাদের যে অর্জিত অনাক্রমতা, জন্মের পরে আমরা যে অনাক্রমতা বা প্রতিরক্ষা ক্ষমতা লাভ করে থাকি, সেই অনাক্রমতাকে ধ্বংস করে দেয় কে? HIV ভাইরাস। যার কারণে এই HIV ভাইরাসের দ্বারা যে রোগটা হয় তাকে বলছি এইডস, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ যে রোগে আমাদের অর্জিত অনাক্রমতা ধ্বংস হয়। এবার HIV ভাইরাস শরীরে প্রবিষ্ট হলে কেন আমাদের অর্জিত অনাক্রমতা ধ্বংস হয়? এর কারণ হচ্ছে আমাদের রক্তে বা কলাকোষে এক ধরনের বিশেষ কোষ রয়েছে, তাকে বলছি হেল্পার টি সেল। তো HIV ভাইরাস প্রধানত হেল্পার টি সেলকে আক্রমণ করে, সেটাই তার হচ্ছে পোষক, যেখানে সে বসবাস করে। HIV ভাইরাস শরীরে প্রবিষ্ট হওয়ার পর হেল্পার টি সেলকে আক্রমণ করে, যার কারণে এই হেল্পার টি সেল আমাদের প্রতিরক্ষামূলক হাতিয়ার বলতে পারি। বাট আমরা যদি হেল্পার টি সেলকে আমাদের শরীর ধ্বংস হয়ে যায় HIV ভাইরাসের দ্বারা, তাহলে কী হবে? আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এর ফলে দেখা গেছে যারা HIV ভাইরাস দ্বারা আক্রান্ত, এইডস রোগে আক্রান্ত হয় বা ভোগে, তাদের ক্ষেত্রে এর পরে সমস্ত ধরনের জীবাণু বসবাস করতে থাকে। এর কারণ HIV ভাইরাস প্রবিষ্ট হয়ে আমাদের হেল্পার টি সেলকে ধ্বংস করে আমাদের টোটাল প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। এর ফলে যত ধরনের জীবাণু আছে যারা স্বাভাবিক অবস্থায় ঢুকতে পারে না, কিন্তু HIV সংক্রমণের পর যখন আমাদের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তারা সবাই এরপরে আস্তে আস্তে ঢুকতে থাকে। এটাকে বলছি সুবিধাবাদী সংক্রমণ। সবাই টার্গেটে ছিল যে প্রবেশ করবে, কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারের জন্য ঢুকতে পারছে না। কিন্তু যেই HIV ভাইরাস এসে আমাদের হেল্পার টি সেলকে ধ্বংসের মধ্য দিয়ে আমাদের ডিফেন্সিভ সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে, এর ফলে সমস্ত এই ইনফেক্টেবল এজেন্টগুলো আমাদের বডিতে এন্টার করে। এর ফলে দেখা গেছে যারা এইডস রোগী বা এইডস রোগে আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে সমস্ত রোগের অ্যাপিয়ার হয়, অর্থাৎ তারা এরপরে ডায়রিয়া, ফিভার, রেসপিরেশন বা শ্বসনতন্ত্র বা হৃদসংবহনতন্ত্রের গোলযোগ, তারপরে স্নায়ুতন্ত্রের গোলযোগ, সমস্ত গোলযোগ দেখা যায়। এবং এটা এমন মারাত্মক যে সহজে ধরা পড়ে না। এমনকি দেখা যাচ্ছে 9-10 বছর পর্যন্ত এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এর ফলে যখন ধরা পড়বে, যখন এটা অ্যাপিয়ার হবে, তখন আমাদের বডির প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস হয়ে যায়। এর ফলে এইডস থেকে রক্ষা পাওয়া আমাদের অসম্ভব হয়ে পড়ে। ফলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পেশেন্ট এইডস রোগীতে মারা যায়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ডিজিজ হচ্ছে হেপাটাইটিস বি। দিস ইজ অলসো ভেরি ভাইটাল। এটা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা হয়। এই যে HIV ভাইরাস, সেটা হচ্ছে RNA যুক্ত ভাইরাস, অর্থাৎ প্রত্যেক জীবাণু তাদের বংশবিস্তার করার জন্য
ডিএনএ বা আরএনএকে কাজে লাগায়। তো এইচআইভি ভাইরাসের মধ্যে জিনোম বা বংশবিস্তারকারী বস্তু হচ্ছে আরএনএ, কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের মধ্যে রয়েছে ডিএনএ। এগুলো বংশগতির ধারক বাহক বলে থাকি এদেরকে। তো সেই হেপাটাইটিস বি অ্যাকচুয়ালি হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা হয়। এরা সাধারণত লিভারকে আক্রমণ করে, ফলে এর কারণে মারাত্মক জন্ডিস দেখা যায়, যেখানে প্রচুর বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি হয়। আমাদের যারা অক্সিজেন পরিবহন বা যেটাকে আমরা বলি আরবিসি, লোহিত রক্তকণিকা রয়েছে, যার অভাবে আমরা রক্তাল্পতায় ভুগি। হেপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করলে যেমন লিভার নামক অঙ্গের ব্যাপক প্রভাব পড়ে, প্রচুর পরিমাণে বিলিরুবিন বিলিভার্ডিন ক্ষরিত হয়, ফলে জন্ডিস দেখা যায়। আবার দেখা যায় আরবিসিকে বা লোহিত রক্তকণিকাকে অত্যাধিক পরিমাণে ভাঙতে সক্ষম হয়, ফলে জন্ডিস অবধারিত হয়ে পড়ে। এবং এই যে এইচআইভি ভাইরাস আর হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা যে আক্রান্ত রোগ, যেটা বললাম এইডস আর হেপাটাইটিস বি রোগ, এরা কিন্তু শুধুমাত্র যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় তা নয়, অর্থাৎ যৌন সঙ্গমের মধ্য দিয়ে যে এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত তা নয়, এরা ব্লাড ট্রান্সফিউশনের মধ্য দিয়ে বেসিক্যালি যায়। মানে যদি কোনো ব্যক্তি এইচআইভি ভাইরাস বা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, সেই ব্যক্তির রক্ত যদি কাউকে দেওয়া হয় তাহলে তাদের দেহ সঞ্চারিত হবে। ফলে মাথায় রাখতে হবে, রক্ত সঞ্চালনের আগে প্রত্যেকের রক্ত পরীক্ষা করে নিতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, জীবাণুগুলো আছে কিনা জেনে নিতে হবে। যেহেতু এরা ব্লাড ট্রান্সফিউশনের থ্রু দিয়ে যায়, ফলে নিডিল, ব্লেড এইগুলোর মধ্য দিয়ে এদের সঞ্চালনের সম্ভাবনা থাকে। ফলে আমাদেরকে এই জননগত স্বাস্থ্য মেনটেন করতে গেলে এই যে ডিজিজগুলো বললাম, যেগুলো বেসিক্যালি যৌন জনন বা যৌন সঙ্গমের মধ্য দিয়ে এটা স্থানান্তরিত হয় বা রক্ত সঞ্চালনের মধ্যে স্থানান্তরিত হয়, সেগুলো মাথায় রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনও দু ধরনের ডিজিজ রয়েছে, সেটা হচ্ছে জেনিটাল আর্টস বা জননগত আঁচিল, আর কি হারপিস, জেনিটাল হারপিস। এরাও হচ্ছে ভাইরাস ঘটিত, এই রোগগুলো হচ্ছে ভাইরাস ঘটিত ডিজিজ। জেনিটাল আর্টস বা আঁচিল রোগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। জরায়ু, শিশ্ন, শুক্রাশয়, মূত্রজননালী এইগুলো বেসিক্যালি আক্রান্ত হয়ে পড়ে। সিমিলারলি হারপিস, জেনিটাল হারপিস, যেটা হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হয়। এইচএসভি, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এই হারপিস ডিজিজ ভেরি ডেঞ্জারাস। যে সমস্ত ব্যক্তিরা এই জেনিটাল আঁচিল বা জেনিটাল হারপিস রোগে আক্রান্ত হয়, তাদের জননাঙ্গে পক্সের মতো র্যাশজনিত স্পট দেখা যায়, ভীষণ ইচিং বা যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে এক কথায় বলা যায় যে তার যে সেক্সুয়াল লাইফ
ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। কারণ যেহেতু এদেরকে বলা হয় অ্যাকচুয়ালি, যেহেতু এরা যৌন জনন বা সঙ্গমের মধ্য দিয়ে স্থানান্তরিত হয় এক দেহ থেকে আরেক দেহে, তাই এগুলোকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি। তাহলে আমি যতগুলো রোগ বললাম এরা অ্যাকচুয়ালি এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌন মিলনের মধ্য দিয়ে স্থানান্তরিত হয়। এখনও দুটো ডিজিজ রয়েছে, যেমন ট্রাইকোমোনিয়াসিস, ক্লামাইডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, এটা দ্বারা হয়ে থাকে। আবার ক্লেমাইডিয়াসিস, ক্লেমাইডিয়া ট্রাকোমাটাস দ্বারা হয়ে থাকে। ফলে বিভিন্ন ধরনের আমাদের জননাঙ্গে এই ধরনের রোগ দেখা যায়, যা জননা লিপ্ত থেকে তাদেরকে বঞ্চিত করে। ফলে আজকের এই টপিকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই রিকোয়েস্টেড টু এভরিওয়ান, প্লিজ alert your sexual life. এখন আমাদেরকে জানতে হবে এই যে জননগত সমস্যা বা জননগত স্বাস্থ্য প্রবলেম কেন এত দিনের পর দিন বাড়ছে। তার কারণ হচ্ছে, আমরা এর জন্য কারণকে অনেকগুলো ভাগে আমরা দেখাতে পারি। এক নম্বর হচ্ছে অশিক্ষা বা শিক্ষার অভাব। জননগত স্বাস্থ্যের সঙ্গে শিক্ষার অভাব কিভাবে জড়িত? না, দেখা গেছে যে সমস্ত এরিয়াগুলোতে শিক্ষার ভীষণ অভাব দেখা যায় বা যে সমস্ত এগুলো দেখা যায়, তাদের ক্ষেত্রে এই জননগত স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই। অনিয়মিত বা অসঙ্গতপূর্ণভাবে যৌন মিলনের ফলে অত্যাধিক পরিমাণে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। এর ফলে তারা তাদের ছেলে মেয়েকে বা সন্তানদেরকে সঠিকভাবে খাদ্য থেকে শুরু করে সমস্ত দিক থেকে তাদের প্রতি অনীহা দেখা যায়। এর ফলে আস্তে আস্তে তারা জননগত বিভিন্ন সমস্যা ভুগতে থাকে। তারা আনহেলদি বা আনহাইজিন অবস্থাতে অংশগ্রহণ করে, ফলে এই ধরনের বিভিন্ন ডিজিজের সম্ভাবনা হয়। আবার তারা অনিয়মিত বা অসঙ্গতিপূর্ণভাবে তারা যৌন মিলন করে। এর ফলে কোনো কারণে একবার এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যদি তাদের মধ্যে অ্যাপিয়ার হয়, খুব র্যাপিডলি সেটা বংশবিস্তার সম্ভব হয়। ফলে এই যেখানে শিক্ষার অভাব বা তাদের মধ্যে এই ধরনের জন্মগত স্বাস্থ্য সম্পর্কে অ্যালার্ট থাকে না, তাদের এগুলো বিরাট সমস্যা হবে। আবার অল্প বয়সে বিবাহ, পুত্র কামনা, এই সমস্ত কারণে প্রচুর পরিমাণে জনসংখ্যা বাড়ছে, যার প্রভাব আবার তাদের জননগত স্বাস্থ্যের উপর পড়ছে। তাই সব দিক থেকে মাথায় রেখে ছেলে এবং মেয়েদের জন্য একটি বয়স নির্ধারণ করেছে, সেটা হচ্ছে 18 এবং 21। যেহেতু মেয়েদের বয়ঃসন্ধিকাল 3 বছর ছেলেদের থেকে আসে, তাই তাদের অ্যাকচুয়ালি পরিণত বৈবাহিক বয়স তিনি থেকে যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 18 এবং 21। ছেলেদের হচ্ছে 21 বছর, মেয়েদের 18 বছর। এই যে এজ পিরিয়ডটা তারা সেক্সুয়ালি সেম এজ বলা হয়, যেহেতু মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের সাপেক্ষে 2-3 বছর আর্লিয়ার, তাই 18 এবং 21 এই এজটা নির্ধারণ করেছে তাদের সেক্সুয়ালি সেম এজ এবং ম্যাচুরিটি স্টেজ। তাই এইভাবে অ্যাকচুয়ালি নিয়ম হয়ে আসছে।
তো এই সমস্ত কারণে কিন্তু আস্তে আস্তে তারপরে তাদের অযত্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি কারণে তারা বিভিন্ন রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে ভুগছে। তো তাহলে কি মানুষ তাহলে তাদের যে বৈবাহিক জীবনের যে অপত্য বা নিউ প্রজন্ম আনার জন্য যে তাদের যৌন মিলন লিপ্ত হতে হয়, তা থেকে কি বিরত থাকবে? তা নয়। এর জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, সেগুলো জানতে হয়। যেমন বেরিয়ার পদ্ধতি রয়েছে, খুব সহজে যদি ছেলেরা মেয়েরা কন্ডম বা ডায়াফ্রাম ব্যবহার করে তাহলে এই অসংগত মিলন থেকে বিচ্যুত থাকবে বা তাদের এই জননকোষের মিলন সম্ভব হবে না। আবার বেশ কিছু ধরনের কন্ট্রাসেপটিভ পিল, যেমন আনওয়ান্টেড 72, এই ধরনের যে পিল ব্যবহার করা হয় তাতে বেসিক্যালি প্রোজেস্টেরন থাকে। প্রোজেস্টেরন হচ্ছে একটা হরমোন যেটা টোটাল প্রেগনেন্সি পিরিয়ডটাকে কন্ট্রোল করে। তাদের প্রোজেস্টেরন লেভেল তাদের প্রেগনেন্সিটাকে আনতে বাধা দেয়। এরকম বিভিন্ন ধরনের রোল রয়েছে। মেনস্ট্রুয়াল সাইকেল বা তাদের যে ঋতুচক্র, বিভিন্ন প্রাণী থেকে শুরু করে আমাদের হিউম্যান বডিতে যে একটা নির্দিষ্ট সময় তাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র বা সিজনাল ব্লিডিং বা ঋতুচক্র হয়ে থাকে, তো এইগুলোকে কন্ট্রোল করার জন্য এই প্রোজেস্টেরন হরমোন প্রচুর পরিমাণে কন্ট্রাসেপটিভ পিল হিসাবে ব্যবহার করা হয়। তো এগুলো আমাদের মেডিকেল পদ্ধতি রয়েছে। আর কি রয়েছে? পার্মানেন্ট ব্যারিয়ার পদ্ধতি রয়েছে। পার্মানেন্ট ব্যারিয়ার পদ্ধতি মানে কি? শুক্রাশয়ের সঙ্গে যে শুক্রনালী যুক্ত থাকে, ডিম্বাশয়ের সঙ্গে যে ফ্যালোপিয়ান নালী যুক্ত থাকে, সেই শুক্রাশয় থেকে শুক্রনালীর মধ্য দিয়ে শুক্রাণু আসে, যেটা তাদের পুংজনন কোষ বা জনন কোষ। আর ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু নামক যে স্ত্রী জনন কোষ আছে, তো সঙ্গমের সময় শুক্রাণু জরার মধ্যে প্লেস করা হয়, তারপরে সেটা ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাঙ্গে বেসিক্যালি নিষেক সম্পন্ন হয়। তাহলে স্থায়ী ব্যারিয়ার পদ্ধতির সাহায্যে আমরা যদি এই স্ত্রীদের যে জননালী বা ফ্যালোপিয়ান নালী আছে তাকে যদি কেটে বেঁধে দেওয়া হয়, তাহলে শুক্রাণু জরায়ুতে আসার পর আর এই ফ্যালোপিয়ান টিউবে আসতে পারবে না। ফলে তাদের মধ্যে ভ্রূণ উৎপন্ন হওয়ার সম্ভাবনা বা নিষেকের সম্ভাবনা থাকছে না। একই রকমভাবে শুক্রাশয় থেকে যে শুক্রনালী উৎপন্ন হয়, সেই নালীকেও যদি কেটে বেঁধে দেওয়া হয়, তাহলে শুক্রাণু আর নির্গমনের কোনো সম্ভাবনা থাকে না। তো ফলে তারা নির্দ্বিধায় যৌন মিলনে লিপ্ত হতে পারে এবং তাদের পপুলেশন বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো ফলে এরকম বহু মেথড রয়েছে। একটু যদি এগুলো সম্পর্কে অ্যালার্ট থাকা যায়, তাহলে তাদের দাম্পত্য জীবনে সে ধরনের আর সমস্যা আসবে না। এবার এই পদ্ধতিটাকে বলছি ভ্যাসেকটমি, এটাকে বলছি টিউবেকটমি। অর্থাৎ ফ্যালোপিয়ান নালীকে কেটে বেঁধে দেওয়াকে বলছি টিউবেকটমি, আর শুক্রনালীকে কেটে বেঁধে দেওয়াকে বলছি ভ্যাসেকটমি। এই ভ্যাসেকটমি আর টিউবেকটমি হচ্ছে পার্মানেন্ট ব্যারিয়ার মেথড, এবং এই মেথড অ্যাপ্লাই করলে তাদের আর সন্তান ধারণ করার ক্ষমতা থাকে না। তো ফলে এরকম বহু রকম পদ্ধতি রয়েছে, এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে একটা বিশেষ দিক আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। যদি কোনো কারণে অসঙ্গতি কারণে বা অসঙ্গতপূর্ণ জননের কারণে যদি কোনো কারণে তাদের
স্ত্রী দেহে বেসিক্যালি ভ্রূণ বিকাশ লাভ করে বা তাদের প্রেগনেন্সি হয়ে যায়, তাহলে কিন্তু তা থেকে মুক্তিরও অনেক উপায় রয়েছে। সেটাকে একত্রে বলছি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ ডাক্তারি পদ্ধতির সাহায্যে প্রেগনেন্সিটাকে বন্ধ করা। সেটা কি না, আমরা সবাই জানি এখন ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে কি না, এই সমস্ত কিছু জানার জন্য আলট্রাসোনোগ্রাফি করে থাকে, ইউএসজি। এখন বিভিন্ন মানুষ কি করেছে, এই ডাক্তারি পন্থাকে কাজে লাগিয়ে ভ্রূণ হত্যা করছে, যেটাকে বলছে ফিমেল ফ্যাটিসাইড। বিশেষ করে পূর্বে এটা প্রচুর হতো কি না, যদি গর্ভস্থ ভ্রূণ কন্যা সন্তান যদি হতো, সেটা ইউএসজির সাহায্যে কন্যা কি পুত্র সন্তান জানা যায়। বা আমাদের অ্যামনিওসেন্টেসিস বলে একটা পরীক্ষা রয়েছে, পদ্ধতি রয়েছে, যার সাহায্যে খুব সহজে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায়। এই যে মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি, অর্থাৎ ডাক্তারি পদ্ধতির সাহায্যে আমাদের প্রেগনেন্সি বা গর্ভাবস্থা থেকে আমরা যদি বিরত থাকতে চাই, তাহলে বিভিন্ন ধরনের এই যে পদ্ধতি বললাম, আলট্রাসোনোগ্রাফি করে অ্যামনিওসেন্টেসিস পদ্ধতির সাহায্যে প্রেগনেন্সি থেকে বিরত থাকা যায়, এই পদ্ধতি রয়েছে। কিন্তু এখন যেহেতু এই পদ্ধতিকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে কন্যা ভ্রূণ হত্যা করা হচ্ছে, এটা অপরাধমূলক কাজ, এটা তো মানুষের ধর্ম নয়। তাই এখন গভর্নমেন্ট থেকে এটা নিষেধ করা হয়েছে। তো আমরা ইউএসজির সাহায্যে ভ্রূণটা জরায়ুর গাত্রে বা জঠরে স্থাপন হয়েছে কি না, কতটা ভ্রূণ ডেভেলপ করেছে, এগুলো জানতে পারি। আর অ্যামনিওসেন্টেসিস কাকে বলছি না, আমাদের ভ্রূণকে ঘিরে একটা পর্দা থাকে, যাকে বলছি অমরা বা প্লাসেন্টা। সে অমরার মধ্যে একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে অ্যামনিয়ন লেয়ার, যেটা ভ্রূণকে ঘিরেই থাকে, অ্যামনিয়ন পর্দা। সেই অ্যামনিয়ন পর্দার মধ্যে একটা তরল থাকে, বলছে অ্যামনিওটিক তরল। তাহলে জরায়ু গাত্রে ভ্রূণ প্রতিস্থাপন হওয়ার পরে তাকে ঘিরে যে অ্যামনিয়ন পর্দা রয়েছে, সেই অ্যামনিয়ন পর্দা থেকে একটা তরল, তাকে বলছে অ্যামনিওটিক ফ্লুইড। সে অ্যামনিওটিক ফ্লুইড কালেকশন করে আমরা যদি তার ক্রোমোজোম বিচার করি, তাহলে তাতে লিঙ্গ নির্ধারণকারী যে ক্রোমোজোম, যেটা পুরুষদের ক্ষেত্রে XY আর ফিমেলদের ক্ষেত্রে XX, এই যে সেক্স ক্রোমোজোম, তারা সহজে ধরা পড়ে এই অ্যামনিওসেন্টেসিস পদ্ধতির সাহায্যে। এর ফলে কোনো অনিচ্ছুক ব্যক্তি তারা কি করত, কন্যা সন্তানকে এইভাবে হত্যা করত লিঙ্গ নির্ধারণের মধ্য দিয়ে। ফলে অনেক পদ্ধতি রয়েছে, তাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফ খুব সুন্দর হবে। কিন্তু তাকে মেডিকেল পদ্ধতিকে ব্যবহার করে যে ভ্রূণ হত্যা বা ফিমেল ফ্যাটিসাইডমূলক যে অপরাধমূলক যে কাজ, সেটা মানুষের কাম্য নয়। তাহলে এরকম মেডিকেল টার্মিনেশন পদ্ধতি রয়েছে। কিন্তু অনেকের মধ্যে আবার প্রশ্ন হবে যে তাহলে যারা এই জননগত স্বাস্থ্য থেকে বঞ্চিত হয়েছে, তাহলে তাদের কি সন্তান ধারণের কোনো পদ্ধতি রয়েছে? ইয়েস, পদ্ধতি রয়েছে। তারাও কিন্তু ডাক্তারি পদ্ধতিকে কাজে লাগিয়ে সন্তান ধারণে সক্ষম। যদি দেখা যায় কোনো ফিমেল যার প্রধান জননাঙ্গ ডিম্বাণু, তা থেকে ডিম্বাণু উৎপাদন ঠিকঠাক হচ্ছে না, বা ডিম্বাণু উৎপাদন হচ্ছে কিন্তু সেই ডিম্বাণু যে এই ফ্যালোপিয়ান নালী বা জনন নালী থেকে আসে, যেখানে নিষেক হয়, নিষেকের পরে যে ভ্রূণ তৈরি হয়, যে যাকে প্রথম অবস্থায় বলছি জাইগোট, অর্থাৎ এই স্ত্রী দেহের এই যে ফ্যালোপিয়ান নালী বলছি, এইখানেই বেসিক্যালি ডিম্বাশয় থেকে ডিম্বাণু, নির্গত ডিম্বাণু এবং জরার মধ্যে আসা শুক্রাণু, তারা মুভমেন্ট করে
বা তাদের চলনের মধ্য দিয়ে এই জায়গায় অর্থাৎ ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাঙ্গে এসে তারা নিষিক্ত করে এবং এবং নিষেকের পরে একটা ভ্রূণ হিসাবে জাইগোট তৈরি হয়। সেই জাইগোটটা এবার আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ব্লাস্টুলা অবস্থায় এই জরায়ুর এন্ডোমার্টিমে, জরায়ুর মধ্যে একটা যে মাতৃজঠর যাকে বলছি তার মধ্যে এরা রোপিত হয়, এখানে ভ্রূণটা গড়ে ওঠে। কিন্তু যদি কোনো দম্পতির দেখা গেছে এই যে জননালী রয়েছে সেই জননালীতে কোনো কারণে অবস্ট্রাকশন বা বাধা রয়েছে, ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু আর নিচে নামতে পারছে না, তাহলে সেই কারণে কিন্তু তারা আবার সন্তান ধারণে অক্ষম। আবার ডিম্বাশয় থেকে যদি প্রতি মেনস্ট্রুয়াল সাইকেলে যে একটা করে ওভাম নির্গত হয়, সেই ওভাম যদি ঠিকঠাক নির্গত হতে না পারে, তার হরমোনাল প্রবলেম বিভিন্ন কারণে যদি তাদের প্রবলেম থাকে, তাহলে তারা সন্তান ধারণে অক্ষম। আবার সিমিলারলি পুরুষের ক্ষেত্রে যে শুক্রাশয় প্রধান জননাঙ্গ, তা থেকে যে শুক্রাণু নির্গত হয়, সেই শুক্রাণু হচ্ছে একটা প্রতি এমএলএ 40 থেকে 60 বিলিয়ন দরকার। তো সেই সঠিক পরিমাণে যদি শুক্রাশয় থেকে নির্গত যে শুক্র রস বা বীর্য বা সিমেন তাতে যদি সঠিক পরিমাণে না থাকে, তাহলে তারাও কিন্তু এই ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে না, এর ফলে ভ্রূণ বিকাশ সম্ভব নয়। তো এই ধরনের যদি কোনো দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী তারা যদি তাদের শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদনে অক্ষম, বা তাদের কোনো গঠনগত সমস্যা হোক বা তাদের হরমোনগত সমস্যার কারণে তারা যদি সন্তান ধারণে সক্ষম না হয়, সেই ব্যক্তিও কিন্তু ডাক্তারি পদ্ধতির সাহায্যে তারা সন্তান জন্ম দিতে পারে। তো কী সেই পদ্ধতি? অনেক পদ্ধতি রয়েছে। আজকে একটা স্পেশাল বা যেটা ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল সর্বজন গ্রাহ্য যে পদ্ধতি, সেটা হচ্ছে আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন। অর্থাৎ যেহেতু মানুষের ক্ষেত্রে যৌনজনন যৌনাঙ্গের মধ্যে হয়, সেটা হচ্ছে ইন ভিভো পদ্ধতি, কিন্তু আইভিএফ হচ্ছে আমাদের দেহের বাইরে করা হয় কৃত্রিম মাধ্যমে বা পালন মাধ্যমে। যে দম্পতিরা সন্তান ধারণে অক্ষম, তাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু এবং শুক্রাশয় থেকে শুক্রাণু বা পুংজনন কোষ, অর্থাৎ তাদের জননে অংশগ্রহণকারী পুংজনন কোষ বা স্ত্রী জনন কোষ নির্গত করে তাদেরকে যদি এরকম কৃত্রিম মাধ্যমে এ ধরনের কোনো কৃত্রিম মাধ্যম নিয়ে সেই মাধ্যমে যদি এই শুক্রাশয় থেকে যে উৎপন্ন শুক্রাণু আর ডিম্বাশয় থেকে যে উৎপন্ন ডিম্বাণু এই পালন মাধ্যমে দেওয়া হয়, তাহলে সেই পালন মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটলে সেখান থেকে ভ্রূণ তৈরি হবে। সেই ভ্রূণটাকে এরপরে যেহেতু ওই মা অর্থাৎ যে স্ত্রী দম্পতি সন্তান ধারণ অক্ষম, তাহলে তার জরায়ুর গাত্রে তো ভ্রূণকে প্রতিস্থাপন করলে সে তো ভ্রূণের বৃদ্ধি করাতে পারবে না, কারণ সে সন্তান ধারণ অক্ষম, তার বিভিন্ন সমস্যা রয়েছে। তাই তার ডিম্বাশয় থেকে ডিম্বাণু, আর যে পুরুষ বা যে দম্পতি শুক্রাণু উৎপাদন করতে সাফিসিয়েন্ট পরিমাণে শুক্রাণু উৎপন্ন করতে পারে না, তাদের শুক্রাণু এবং ডিম্বাণু কালেকশন করে এরকম কোনো কৃত্রিম মাধ্যমে বা পালন মাধ্যমে তাদেরকে নিষিক্ত করা হয় বা তাদেরকে মিলন করানো হয়। এর ফলে তারা একটা ভ্রূণ তৈরি করবে, কিন্তু সেই ভ্রূণ যদি কোনো গর্ভস্থ পরিবেশ না পায়, মাতৃজঠর যদি না পায়, তাহলে কিন্তু এই কালচার মাধ্যমে তারা গড়ে উঠতে পারে না, জাস্ট একটা প্রাইমারি ভ্রূণ অবস্থায় তৈরি হয়। এবার এই ভ্রূণটাকে আমরা বলছি ব্লাস্টুলা। নিষেকের ফলে শুক্রাণু বা ডিম্বাণু বা পুংজনন কোষ স্ত্রী জনন কোষের মিলনের ফলে প্রথম যেটা তৈরি তাকে বলছি জাইগোট। সেই জাইগোট থেকে একটা প্রাইমারি ভ্রূণ হিসেবে ব্লাস্টুলা তৈরি হয়। সেই ব্লাস্টুলাকে কি করা হয়, এরপরে একটা অন্য কোনো মাদার, যে মাদারের সমস্ত সিস্টেম বা তাদের নতুন প্রজন্ম তৈরি হওয়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার, তার মাতৃজঠর থেকে শুরু করে তার হরমোনাল সিস্টেম সব কিছু সুন্দর, সেই ধরনের কোনো মাকে এখানে কাজে লাগানো, তাকে বলছি সারোগেট মাদার বা পালিকা মাতা। সেই পালিকা মাতার জরায়ুর
বা মাতৃজঠরে এই সন্তান অক্ষমের দম্পতির ভ্রূণকে নিয়ে সেই মাতৃজঠরে তাকে প্রতিস্থাপন করা হয় এবং সেখান থেকে অপত্য সন্তান লাভ করা যায় এবং সেই সন্তানকে বলা হয় টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি বা নলজাতক শিশু। আর যে মায়ের গর্ভ থেকে ওই টেস্ট টিউব বেবি পাওয়া আছে তাকে বলছে সারোগেট মাদার বা পালিকা মাতা, কারণ সে তো শুধু পালন করেছে। অপর যে দম্পতিগুলো তারা সন্তান ধারণে অক্ষম ছিল তাদের তো জনন কোষকে নিয়ে ওই পালিকা মাতার গর্ভে প্রতিস্থাপন করে সেখান থেকে শুধু সন্তানটা লাভ করা সম্ভব হয়েছে, তাই সেই মাদারকে বলা হয় সারোগেট মাদার বা পালিকা মাতা, যেখান থেকে আমরা অন্য দম্পতির ভ্রূণকে কাজে লাগিয়ে নতুন অপত্য পেলাম। তো ফলে আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের আমাদের জননগত সমস্যায় ভুগতে হয়। আবার সেই জননগত স্বাস্থ্য থেকে বা সেই জননগত সমস্যা থেকেও আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ফিরে পাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতিও জানলাম। ফলে আশা করি আজকের এই টপিকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে। সো আমি একজন টিচার হিসাবে সকলের কাছে অনুরোধ করছি যে আপনারা একটু জননগত স্বাস্থ্যের দিক থেকে অ্যালার্ট থাকুন, নিজেদের জীবনের সেক্সুয়াল লাইফ বা যৌন জীবন সুখময় হয়ে উঠুক এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখময় হয়ে উঠুক, এই আশা রেখে আজকে এই জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়বস্তু সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন। আবার এ ধরনের খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আবার এই মিডিয়াতে আসব। ঠিক আছে, আপনারা ভালো থাকুন। লট অফ থ্যাঙ্কস টু এভরিওয়ান। থ্যাংক ইউ।